Bismillahirrahmanirrahim, and welcome everybody to today's class. And today's topic is causation of disease, disease cycle, and natural history of disease. Objectives of today's class. At the end of the class, students will be able to mention the various concepts of disease causation, to describe the germ theory of disease, to describe epidemiological triad, to describe multifactorial causation, to describe web of causation, to mention the stages of disease cycle, to define the stages of disease cycle and explain the natural history of disease. At first, concept of disease causation. Up to the time of Louis Pasteur, that is 1922 to 1995, এখানে একটু ভুল আছে, 1822 to 1895 হবে। তাহলে up to the time of Louis Pasteur, various concepts of disease causation were in vogue. এই সনটা হবে 1822 to 1895. The supernatural theory of disease, the theory of humors, concept of contagion, miasmatic theory of disease and theory of spontaneous generation, অর্থাৎ রোগ কেন হয় সেটা সম্পর্কে মানুষের কিছু ভ্রান্ত ধারণা ছিল যে সুপার ন্যাচারাল ডিজিজ এটা অভিশাপে হয় বা পাপ করলে হয়, এরকম থিওরি প্রচলিত ছিল শুরুতে। হিউমার্স, হ্যাঁ, যে এটা বাতাস লাগলে, ফু লাগলে, বিভিন্ন রকম কি বলে অপছায়ার স্পর্শে আসলে এগুলো হয়, এরকম ছিল। কনসেপ্ট অফ কন্টাজিয়ন, যে রোগ হচ্ছে ছোঁয়া লাগলে হয়, রোগীর সঙ্গে কন্টাক্টে আসলে হয়। আবার আরেকটা ছিল থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন, যে এটা অটোমেটিক হয়, ন্যাচারালি হয়, মানুষের কিছু করার নেই। তো এরকম কনসেপ্ট আগে ডিজিজের কজ সম্পর্কে বিদ্যমান ছিল। Discoveries in microbiology marked as a turning point in our etiological concept. তো মাইক্রোবায়োলজিতে যে যখন বিভিন্ন ডিজিজের জীবাণু বা বায়োলজিক্যাল এজেন্ট ইনভেনশন হতে থাকলো, তখন এই কনসেপ্ট গুলো চেঞ্জ হয়েছে এবং মডার্ন কনসেপ্ট বা ইটিওলজিক্যাল যে মডার্ন থিওরি আছে সেগুলোর দিকে আমরা ধাবিত হয়েছি। This concept gained momentum during the 19th and early part of 20th century. The germ theory of disease is generally referred to as a one-to-one relationship between causal agent and the disease. অর্থাৎ জার্ম থিওরিতে বলা হয়েছে ডিজিজ এজেন্ট will enter into man and will cause disease. And ওয়ান টু ওয়ান, ম্যান এবং ডিজিজ এজেন্ট একমাত্র কজ ডিজিজের, এইভাবে মনে করা হতো তখন। It led epidemiologists to take one-sided view of disease causation. শুধু জীবাণু দিয়ে তো ডিজিজ হয় না, আরো সারাউন্ডিং ফ্যাক্টরস থাকে। তো ওই জার্ম থিওরিতে শুধুমাত্র জীবাণুর কথাই বলা হয়েছে যে জীবাণুর মাধ্যমে ডিজিজ হয়। A disease is rarely caused by a single disease agent alone, rather depends upon multiple factors. তো জার্ম থিওরিতে শুধুমাত্র জীবাণুর কথা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা চিন্তা করি তাহলে দেখা গেছে যে শুধুমাত্র সিঙ্গেল কোনো একটা কারণে ডিজিজ হয় না, ডিজিজ হওয়ার জন্য মাল্টিপল ফ্যাক্টরস আর রেসপন্সিবল। তো মাল্টিপল ফ্যাক্টর রেসপন্সিবল, এইটাকে চিন্তা করে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড এই কনসেপ্টটা আসছে। তো এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, এটা বোঝা যাচ্ছে ট্রায়াড মানে তিনটা অ্যাঙ্গেল আছে, এনভায়রনমেন্ট একদিকে, এজেন্ট একদিকে এবং হোস্ট একদিকে। তো ডিজিজ কজেশনের ক্ষেত্রে কিভাবে এটাকে এক্সপ্লেন করা হয়, যে যখন ভিরুলেন্ট এজেন্ট সাসসেপ্টেবল হোস্টে
সুইটেবল এনভায়রনমেন্টে প্রবেশ করে তখন ডিজিজ হবে। অর্থাৎ ডিজিজ হওয়ার জন্য তিনটা ফ্যাক্টর রেসপন্সিবল, ওয়ান ইজ এজেন্ট, ওয়ান ইজ এনভায়রনমেন্ট, অ্যানাদার ইজ হোস্ট। এবং যখন ভিরুলেন্ট এজেন্ট সুইটেবল এনভায়রনমেন্টে হোস্টে এন্টার করবে তখনই ডিজিজ হবে। সো ডিজিজ ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল, সিঙ্গেল কোনো এজেন্ট দিয়ে ডিজিজ হয় না, দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টরস রেসপন্সিবল। তো সেটাই বলা হয়েছে মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন। পেটার কফার অফ মিউনিক 1819 to 1901 was an elderly proponent of this concept. তাহলে এই পেটার কফার সে এই মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশনের প্রথম ধারণা দিয়েছিল। It is now known that disease such as coronary arterial disease, cancer are due to multiple factors. For example, excess of fat intake, smoking, lack of physical exercise and obesity are all involved in the pathogenesis of coronary artery disease. Most of these factors are linked to lifestyle and human behavior. Then web of causation বলে একটা কথা আছে, web of causation. The web of causation was suggested by McMahon and Pau. Ideally studied in the study of chronic disease, where the disease agent is often not known, but is the outcome of interaction of multiple factors. আমাকে শোনা যাচ্ছে তো, কোনো প্রবলেম হচ্ছে? No, sir. The web of causation considers all the predisposing factors of any type and their complex interrelationship with each other. এই web of causation এ বলা হয়েছে যে মাল্টিপল ফ্যাক্টর রিলেটেড এবং সেই মাল্টিপল ফ্যাক্টরের মধ্যে ইন্টার রিলেশনশিপ আছে, একটার সঙ্গে আরেকটা আবার জড়িত। এই জন্য এটা বলা হয়েছে there is complex interrelationship between the factors causing disease. This is called web of causation বা net or network of causation. It does not imply that the disease cannot be controlled unless all the multiple causes are removed. Sometimes removal of just only one link or chain may be sufficient to control disease. আমরা যদি ডিজিজের কজ জানি, পজিটিভ ফ্যাক্টর জানি, তাহলে সেটা কন্ট্রোল করা সহজ হয়। সুতরাং এই যে ডিজিজের যত কজ আছে সবগুলোকেই দূর করতে হবে একসাথে তা না। দেখা গেছে কোনো কোনো ডিজিজের এই যে কজের চেইন বা এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, তার একটা লিঙ্ক যদি আমরা বন্ধ করি বা একটা লিঙ্ককে যদি কন্ট্রোল করি তাহলে এই ডিজিজ কন্ট্রোল করা সম্ভব। নেক্সট ডিজিজ সাইকেল, এটা কোনো বইয়ে তোমরা পাবে না, আগে পার্কের বইয়ে ছিল, এখন বইয়ে পাবে না, কাজে এই অংশটুকু ভালো করে খেয়াল করো সবাই। ডিজিজ সাইকেল অর্থাৎ একটা ডিজিজ হওয়ার পরে মানুষের কি কি স্টেজ পার হয়ে কি পরিণতি হয়, সেটাই হচ্ছে ডিজিজ সাইকেল। এটা কমিউনিকেবল ডিজিজের বেলায় একরকম, নন কমিউনিকেবল ডিজিজের বেলায় এরকম, এক এক রকম। তো এইখানে যে ডিজিজ সাইকেলের কথা বলা হচ্ছে এটা মূলত ইনফেকশাস ডিজিজের ডিজিজ সাইকেল। একটা হাতে আঁকা ছবি দেখো যে এখানে একটা লগ বা গ্রাফের মতো আঁকা হয়েছে। এটা শুরুতে হচ্ছে একদম বিগিনিং হচ্ছে পয়েন্ট অফ ইনভেশন, তারপরে যে স্ট্রেট লাইন, ফার্স্ট স্ট্রেট লাইন, এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, সংক্ষেপে আইপি লেখা হয়েছে। তারপরে একটা রাইজিং লাইন, এটাকে প্রোডম বলা হয়েছে। তারপরে জিগজ্যাগ হরাইজন্টাল লাইন, এটা ফেস্টিজিয়াম। তারপরে আবার নিচের দিকে নেমেছে, এটা ডিফারভেসেন্ট স্টেজ। আরো শার্পলি নিচে নেমেছে, এটা কনভালেসেন্ট স্টেজ। এবং তারপরে আবার কিছুটা স্ট্রেট লাইন, এটাকে ডিফেকশন স্টেজ বলা হয়েছে। সুতরাং একটা ইনফেকশাস ডিজিজ হলে এর এই 6টা স্টেজ থাকে। প্রথমে ইনকিউবেশন পিরিয়ড, তারপরে প্রোড্রোমাল পিরিয়ড, ফেস্টিজিয়াম, ডিফারভেসেন্স, কনভালেসেন্ট এন্ড ডিফেকশন। এই 6টা স্টেজ বা 6টা ধাপ নিয়ে ডিজিজ সাইকেল কনস্টিটিউটেড হয়।
আমরা প্রত্যেকটা স্টেপ যদি দেখি ডিজিজ সাইকেলের তাহলে এখানে আসবে। তো প্রথমে ডিজিজ সাইকেলকে এটা যদি ডিফাইন করতে বলা হয় যে কোর্স অফ দ্য মোস্ট কমিউনিকেবল ডিজিজ followed certain stages which all together call the disease cycle। তাহলে কমিউনিকেবল ডিজিজ গুলো কতগুলো স্টেজ ফলো করে, সেই স্টেজ গুলোকে একত্রে ডিজিজ সাইকেল বলে। there are 6 stages of disease cycle। First stage, incubation period. It is the time between entry of the disease agent in the body and the manifestation of the clinical signs and symptoms। তাহলে জীবাণু এন্ট্রি করা থেকে সাইন সিম্পটম এপিয়ার করা পর্যন্ত যে সময় নেয় সেই সময়টাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এক এক ডিজিজের বেলায় এই ইনকিউবেশন পিরিয়ড এক এক রকম। এটা কোনো ডিজিজের বেলায় কয়েক ঘন্টা, কোনো ডিজিজের বেলায় 5 থেকে 7 দিন, আবার এইডস এর মতো ডিজিজের বেলায় ইনকিউবেশন পিরিয়ড 6 to 10 ইয়ার্স পর্যন্ত হতে পারে। So incubation period is the first stage and it is the time between entry of the disease agent in the body and manifestation of the clinical signs and symptoms। Then stage 2, this is prodrome or prodromal period। An early or premonitory symptom of the disease is a short period, usually 1 to 4 days। In this period, vague signs and symptoms appear like headache, nausea, fever, body ache, etc. In this stage, clinical diagnosis is not usually possible, but patient may become infectious to others। মানে এই প্রোড্রোম বা প্রোড্রোমাল পিরিয়ডে রোগের যে স্পেসিফিক সাইন সিম্পটম সেটা এপিয়ার করবে না, সাধারণ বা কমন কিছু সাইড ইফেক্ট যে কোনো রোগের শুরুতে হয়, হেডেক, নোশিয়া, ফিভার, বডি এক, এগুলো হবে। তো এগুলো দিয়ে স্পেসিফিক্যালি ক্লিনিক্যালি ডায়াগনোস করা যাবে না, কিন্তু এটুকু বোঝা যাবে যে আমি অসুস্থ হচ্ছি, আমি অসুস্থ হতে যাচ্ছি। নাম্বার 3, ফেস্টিজিয়াম। দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ এ ডিজিজ কন্ডিশন। এই সময়ে ওই ডিজিজের যত মানে অ্যাকচুয়াল সাইন সিম্পটম আছে সেগুলো এপিয়ার করবে। ইন দিস স্টেজ পেশেন্ট ইজ ইল, সে পুরোপুরি অসুস্থ। সাইন্স এন্ড সিম্পটমস আর ক্লিয়ার কাট এন্ড পেশেন্ট টেক বেড। ডিজিজ ক্যান বি ডায়াগনোসড এট দিস স্টেজ। সো ফেস্টিজিয়াম ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অথবা ওর্স্ট কন্ডিশন অফ এ ডিজিজ, সবচেয়ে খারাপ অবস্থা। তখন একদম চূড়ান্ত সব সাইন সিম্পটম থাকবে এবং ক্লিনিক্যালি এই ডিজিজটাকে ডায়াগনোস করা যাবে। তোমাদের কে কংগ্রেচুলেশন জানাইতে ভুলে গেছি, শুরুতে জানাবো ভেবেছিলাম যে তোমাদের রেজাল্ট বের হয়েছে সেকেন্ড পক্ষের। যারা পাশ করেছে সবাইকে কংগ্রেচুলেশন। আর যাদের কোনো কারণে খারাপ হয়েছে তারা হতাশ হওয়ার কিছু নাই, পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো, পাশাপাশি কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিনও করতে থাকো। তো ফোর্থ স্টেজ হচ্ছে ডিফারভেসেন্স। bodily defense begin to take an upper hand over infecting agent. It is also a clinical stage। তাহলে ডিফারভেসেন্স স্টেজে বডি ইমিউনিটি আপার হ্যান্ড নেয়, অর্থাৎ ডিজিজটাকে সে পরাস্ত করা শুরু করে। In this stage, body's defense mechanism become active and patient feel better। অসুস্থ অবস্থা থেকে কিছুটা ভালো বোধ করতে থাকে and sign symptoms tend to reduce। রোগের যে লক্ষণ সেটা কমতে শুরু করে। Then convalescent stage. In this stage, patients recover from the illness, but in some cases may continue to harbor the disease agent for varying period। যে পেশেন্ট সুস্থ মনে হবে, অ্যাপারেন্টলি সে ভালো আছে, কিন্তু তার মধ্যে ডিজিজের জীবাণু তখনও থাকতে পারে। পেশেন্ট ইজ ক্লিনিক্যালি কিউরড বাট ব্যাকটেরিওলজিক্যালি ইনকিউরড। ইম্পর্টেন্ট এই পয়েন্টটা মনে রাখা যে কনভালেসেন্ট স্টেজে পেশেন্টকে অ্যাপারেন্টলি হেলদি মনে হবে, কিন্তু তার ভিতরে ডিজিজ এজেন্ট তখনও থাকবে। ক্লিনিক্যালি কিউর মনে হলেও ব্যাকটেরিওলজিক্যালি সে তখনো কিউর হয়নি। এরপরে স্টেজ 6, ডিফেকশন। পেশেন্ট ইজ কিউরড বোথ ক্লিনিক্যালি এন্ড ব্যাকটেরিওলজিক্যালি। অর্থাৎ এটা হচ্ছে একদম পুরোপুরি সুস্থ অবস্থা, পেশেন্ট রোগ থেকে ক্লিনিক্যালি এবং ব্যাকটেরিওলজিক্যালি দুভাবেই ডিজিজ ফ্রি হবে।
তো সুতরাং এই ডিজিজ সাইকেল, এটা পরীক্ষায় আসলে তোমরা এই ছবিটা এঁকে দেওয়ার চেষ্টা করবে। তারপরে প্রত্যেকটা স্টেজের যে বর্ণনা, ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে, প্রোড্রোম বা প্রোড্রোমাল পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক্স কি, ফেস্টিজিয়ামের ক্যারেক্টারিস্টিক্স কি, ডিফারভেসেন্ট স্টেজের ক্যারেক্টারিস্টিক্স কি, কনভালেসেন্ট স্টেজে ক্লিনিক্যালি কিউরড হলেও ব্যাকটেরিওলজিক্যালি ইনকিউরড থাকে, এটা মনে রাখবে। আর একদম কিউর হবে বোথ ক্লিনিক্যালি এবং ব্যাকটেরিওলজিক্যালি হচ্ছে ডিফেকশন স্টেজে। তো আজকের ক্লাসের যে লাস্ট অংশ সেটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। এটা আমি আগে বাংলায় বলে নেই যে এটা হচ্ছে যে মানুষের যখন কোনো একটা ডিজিজ হয়, ডিজিজ হওয়ার পরে আমরা যদি কোনো ট্রিটমেন্ট না করি, কোনো কিছু না করি, তাহলে তার যে পরিণতি হয়, ডিজিজের যে কোর্স, সেটাই হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় বা ন্যাচারালি একটা ডিজিজের যে কন্ডিশন বা ফেট, সেটাই হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। এখন আমরা বেশিরভাগ ডিজিজের ন্যাচারাল হিস্ট্রি জানি, যেগুলো পুরাতন ডিজিজ, টিউবারকুলোসিস বলো, মিজেলস বলো, ক্যান্সার বলো, ডায়াবেটিস বলো, এগুলো ন্যাচারাল হিস্ট্রি এস্টাবলিশড। এজন্য আমরা এগুলো পড়ার সময় এগুলোর এপিডেমিওলজি পড়ি, এগুলোর পজিটিভ এজেন্ট পড়ি, এগুলোর সাইন সিমটম পড়ি, এগুলোর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া পড়ি বা ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন কি কি করতে হবে সেটা পড়ি, তারপরে এটা ট্রিটমেন্ট করি। কেন এটা সহজ আমাদের জন্য? কারণ এগুলো স্টাডি করে আগেই বের করা হয়েছে। কিন্তু কোন একটা ডিজিজ যদি নতুন হয়, যেমন কোভিড-19 ডিজিজ, এটা 2 বছর আগে এসেছে, তো এটা একটা নতুন ডিজিজ, এটা ন্যাচারাল হিস্ট্রি শুরুতে কারণ জানা ছিল না, এখন স্টাডি করে করে এখন ন্যাচারাল হিস্ট্রি জানা গিয়েছে বা এখনো অনেক কিছু নতুন করে এক্সপ্লোর হচ্ছে। তো এখন আমরা দেখি যে এখানে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ সম্পর্কে কি বলা হয়েছে। ডিজিজ রেজাল্টস ফ্রম এ কমপ্লেক্স ইন্টারেকশন বিটুইন ম্যান, এজেন্ট এন্ড এনভায়রনমেন্ট। The term natural history of disease is a key concept in epidemiology. Each disease has its own unique natural history which may differ from individual to individual. ন্যাচারাল হিস্ট্রি এক একজনের এক এক রকম হয়। যেমন কোভিড-19 একজনের হলে তার হয়তো সর্দির মতো হয়ে ভালো হয়ে যায়, কারো এটা সিরিয়াস পর্যায়ে যায়, কেউ আবার মরেও যায়। তাহলে এই যে ন্যাচারাল হিস্ট্রি, এটা পারসন টু পারসন ভেরি করবে, টাইম টু টাইম ভেরি করবে, ডিজিজ টু ডিজিজ ভেরি করবে। Any general formulation of the natural history of disease is arbitrary. একদম জেনারেলি সব ডিজিজের ন্যাচারাল হিস্ট্রি একদম ডিফাইন করা, কনফাইন করা যায় না, এটা অনেকটা ভেরি করে, টাইম টু টাইম, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, ডিজিজ টু ডিজিজ ভেরি করে। তো আমরা দেখি হাউ টু ডিফাইন ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। Natural history of disease signifies the way in which a disease evolves over time from the earliest stage of its pathogenesis phase to its termination as recovery, disability or death in absence of treatment or prevention. ওই যে আমি যে কথাটা বলেছিলাম যে একটা ডিজিজ কিভাবে শুরু হয় এবং সেটা আলটিমেটলি কিভাবে শেষ হয়। শেষ হয় রিকভারি হয়ে হতে পারে, কোন একটা ডিসেবিলিটি ডেভেলপ করে হতে পারে, অথবা ডেথ হয়ে হতে পারে, যদি আমরা কোনো ট্রিটমেন্ট বা প্রিভেনশন না করি। সুতরাং ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ সিগনিফাইজ দ্য ওয়ে in which a disease evolves over time from earliest stage of pre-pathogenesis phase to its termination as recovery, disability or death in the absence of treatment or prevention. How can be known? আমরা কিভাবে ন্যাচারাল হিস্ট্রি জানতে পারি? The best way to establish natural history of disease is cohort study. অর্থাৎ একটা ডিজিজ যখন শুরু হয়, তা ভবিষ্যতের দিকে সেই ডিজিজে যারা আক্রান্ত তাদেরকে ফলো আপ করা, যে করোনা হলো তার কি কি পরিণতি হয়, এইভাবে শত শত রোগীকে ফলো আপ করে তারপরে ন্যাচারাল হিস্ট্রি এস্টাবলিশ করাটা হচ্ছে বেস্ট ওয়ে। প্র্যাকটিক্যালি বেসড অন ক্রস সেকশনাল এন্ড রেট্রোস্পেক্টিভ স্টাডি। কিন্তু প্রসপেক্টিভ স্টাডি করা অনেক সময় ডিফিকাল্ট, এই জন্য প্র্যাকটিক্যালি ক্রস সেকশনাল এবং রেট্রোস্পেক্টিভ স্টাডি দিয়ে এটা করা হয়। এই স্টাডিগুলো কি, এগুলো তোমাদের যখন রিসার্চ মেথোডোলজি এবং বায়োস্ট্যাটিস্টিক্স পড়ানো হবে তখন আরো ক্লিয়ার হবে। ফিজিশিয়ান সিজ জাস্ট অ্যান এপিসোড ইন ন্যাচারাল হিস্ট্রি। ডাক্তার শুধু রোগীর বা রোগের একটা পর্যায় দেখে, কিন্তু এটা কখন কিভাবে নীরবে নিভৃতে শুরু হয়, কিভাবে এটার এন্ডিং হয়,
সেটা ফিজিশিয়ান নাও দেখতে পারে, তার নজরে নাও আসতে পারে। Epidemiologist fills the gap in the knowledge about natural history of disease. Epidemiologist রিসার্চ করে করে এই ন্যাচারাল হিস্ট্রির যে অজানা বিষয় থাকে সেই তথ্যগুলোকে বের করে নিয়ে আসে। ফেজেস ইন ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজের দুইটা ফেজ, এটা মনে রাখবে সবাই। প্রি প্যাথোজেনেসিস ফেজ, ন্যাচারাল হিস্ট্রির এই প্রি প্যাথোজেনেসিস ফেজটা ঘটে হচ্ছে এনভায়রনমেন্টে। আমাদের যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে প্রি প্যাথোজেনেসিস ফেজ সংগঠিত হয়। আর প্যাথোজেনেসিস ফেজ অকার ইন হিউম্যান, মানুষের ভিতরে হয় প্যাথোজেনেসিস ফেজ। Let's see what is pre-pathogenesis phase. Pre-pathogenesis phase refers to the period preliminary to the onset of disease in man. অর্থাৎ ডিজিজ শুরু হওয়ার আগের যে অবস্থা সেটা হচ্ছে pre-pathogenesis phase. Disease agent has not yet entered into man. এই pre-pathogenesis phase এ ডিজিজ এজেন্টটা এনভায়রনমেন্টে, সুইটেবল এনভায়রনমেন্টে সে ডিজিজ করার জন্য তৈরি হচ্ছে, কিন্তু এখনো মানুষের শরীরে ঢোকে নাই। Favorable factors are already existing in the environment. এটা কিরকম, আমি যদি ডেঙ্গুর বা ডেঙ্গি ফিভারের প্রিপ্যাথোজেনেসিস ফেজের কথা বলি, যে বৃষ্টি হচ্ছে বাইরে, বিভিন্ন জায়গায় আর্টিফিশিয়ালি পানি জমে আছে, সেখানে এডিস মশার বংশবিস্তার হচ্ছে, এডিস মশা ডেঙ্গু রোগীকে কামড়িয়ে তার ভিতরে ডেঙ্গুর জীবাণু বহন করছে। এই যে সিচুয়েশনটা, এটা একটা প্রিপ্যাথোজেনেসিস ফেজ অফ ডেঙ্গি ফিভার। তারপরে যখন এই ডেঙ্গি মশা মানুষকে কামড় দিবে, সুস্থ মানুষকে, তার ভিতরে যখন ডেঙ্গি জীবাণু চলে যাবে তখন প্যাথোজেনেসিস ফেজ শুরু হবে। কিন্তু তার আগে পর্যন্ত এই যে ফেভারেবল এনভায়রনমেন্টে ডেঙ্গি বা এডিস মসকিউটো যে রেডি আছে সুস্থ মানুষকে কামড় দেওয়ার জন্য, এটাই হচ্ছে প্রি প্যাথোজেনেসিস ফেজ। Often called man in the midst of disease or man exposed to the risk of disease. Potentially, we all are in the pre-pathogenesis phase of many diseases, both communicable and non-communicable disease. আমরা অনেক ডিজিজের প্রি-প্যাথোজেনেসিস ফেজে আছি। যেমন আমরা বাংলাদেশের সবাই কোভিড-19 এর প্রি-প্যাথোজেনেসিস ফেজে আছি। যে কোনো সময় যে কারো প্যাথোজেনেসিস ফেজ শুরু হয়ে যেতে পারে। তারপরে ডেঙ্গির প্রিপ্যাথোজেনেসিস ফেজে আমরা আছি, ম্যালেরিয়ার প্রিপ্যাথোজেনেসিস ফেজে আছি, ডায়রিয়ার প্রিপ্যাথোজেনেসিস ফেজে আছি। কেন বলছি? কারণ এই জীবাণুগুলো আমাদের চারপাশে এনভায়রনমেন্টে আমাদেরকে ইনফেক্ট করার জন্য রেডি হয়ে আছে। আমি যদি এক্সপোজ হই তাহলে আমার এই ডিজিজ হওয়া শুরু হবে। আবারও সেই এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, এই যে ভিরুলেন্ট এজেন্ট, সাসেপ্টেবল হোস্ট, যদি ফেভারেবল এনভায়রনমেন্ট পায় তাহলে সেই ডিজিজ হবে। তো যখন এই ফেভারেবল এনভায়রনমেন্টে ভিরুলেন্ট এজেন্টটা থাকে, এটাই হচ্ছে প্রি প্যাথোজেনেসিস ফেজ। আর যখন হোস্টের মধ্যে চলে যাবে তখন সেটা প্যাথোজেনেসিস ফেজ। Pathogenesis phase begins with the entry of virulent disease agent in the susceptible human host. Further events in infectious disease. প্যাথোজেনেসিস ফেজে জীবাণুটা মানুষের শরীরে ঢুকলো, তারপরে কি ঘটে? ওই যে আমি একটু আগে ডিজিজ সাইকেল পড়ালাম, সেই ডিজিজ সাইকেলের ঘটনাগুলো তারপরে ঘটতে থাকবে। অর্থাৎ যখন জীবাণু মানুষের শরীরে প্রবেশ করবে তখন কিছু পিরিয়ড ইনকিউবেশন পিরিয়ড যাবে, কিছু পিরিয়ড প্রোড্রোমাল পিরিয়ড, কিছু পিরিয়ড ফেস্টিজিয়াম, ডিফারভেসেন্ট, কনভালেসেন্ট এন্ড ডিফেকশন। ডিফেকশন না হয়ে ডেথও হতে পারে কারো কারো ক্ষেত্রে। The final outcome of the disease may be recovery, disability, or death. Pathogenesis phase may be modified by immunization or chemotherapy. এখন আমরা ডাক্তারদের কাজ কি? কারো ডিজিজ হলে এই যে রিকভারি করে দেওয়া, যাতে তার ডিসেবিলিটি এবং ডেথ না হয়, এবং এই রিকভারি করে দেওয়াটাই হচ্ছে ট্রিটমেন্ট বা কেমোথেরাপি অথবা ইমিউনাইজেশন, এগুলো দিয়ে আমরা এই প্যাথোজেনেসিস ফেজে ডিজিজকে স্টপ করে দিতে পারি, তাহলে তার ডিসেবিলিটি বা ডেথ হবে না। ইন ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ, আর্লি প্যাথোজেনেসিস ফেজ ইজ লেস ড্রামাটিক। যেগুলো ক্রনিক ডিজিজ, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, করোনারি হার্ট ডিজিজ, এগুলো অনেক দিন আগে নিভৃতে শুরু হয় শরীরের ভিতরে, বোঝা যায় না। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে লেস ড্রামাটিক, বোঝা যাবে না।
This phase is in chronic disease is called pre-symptomatic phase. Signs and symptoms appear in the late pathogenesis phase when the disease is already advanced. তাহলে নন কমিউনিকেবল বা ক্রনিক ডিজিজের বেলায় একটা প্রবলেম হচ্ছে যে আমার ডিজিজ গুলো এপিয়ার করবে, সাইন সিম্পটম এপিয়ার করবে একদম শেষ দিকে, অর্থাৎ যখন ডিজিজ অ্যাডভান্স স্টেজে চলে গিয়েছে। শুরুতে এই ডিজিজ গুলো হওয়ার বোঝা যায় না। তো তাহলে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজের দুইটা ফেজ, প্যাথোজেনেসিস, প্রি প্যাথোজেনেসিস ফেজ এবং প্যাথোজেনেসিস ফেজ। আজকের ক্লাসে যেগুলো আমি পড়ালাম এগুলোর অবজেক্টিভ, যা অবজেক্টিভ ছিল সেটা আমি বলেছি। এরপরেও যারা আরো এটা সম্পর্কে পড়তে চাও, পার্ক থেকে পড়বে, রশিদ কবির থেকে, বিভিন্ন জার্নাল বা ইন্টারনেট থেকে আরো পড়ে নিবে। এরপরে নেক্সট ক্লাসে প্রাইমারি হেলথ কেয়ার পড়াবো। এখন আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু বলার আছে কিনা? কারো কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো কমেন্ট থাকলে বলো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এপিডেমি যে ট্রায়াডটা সেটা আর যে ট্রায়াঙ্গেল অফ এপিডেমিওলজি এই দুটার মধ্যে ডিফারেন্স কি একটু বলবেন? ট্রায়াঙ্গেল অফ এপিডেমিওলজি ইজ সিনোনাইমাস টু এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। এটাকে বলা হয় কারণ ওই যে এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট। তো শুধু এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট বললে হবে না, এখানে আরো ক্লারিফাই করার জন্য মানে ভিরুলেন্ট এজেন্ট, মানে যে এজেন্টটা ডিজিজ করতে পারে, তারপরে সুইটেবল এনভায়রনমেন্ট এবং সাসেপ্টেবল হোস্ট, যে হোস্টের মধ্যে ডিফেন্স মেকানিজমের সমস্যা আছে, ডিজিজ হওয়াটা ইজি, ডিজিজ করাটা জীবাণুর জন্য ইজি হবে, এরকম হোস্ট। তাহলে সুইটেবল এনভায়রনমেন্টে যখন ভিরুলেন্ট এজেন্ট সাসেপ্টেবল হোস্টে এন্টার করবে তখন ডিজিজ হবে। এটাই এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বা ট্রায়াঙ্গেল অফ এপিডেমিওলজি ইজ দ্য সেম থিং। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজের মেইন ব্যাপারটা যদি একটু আবার বলতেন। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজের মেইন যেটা মনে রাখবে, এটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মানে হচ্ছে একটা ডিজিজের যদি আমরা কোনো ট্রিটমেন্ট না করি তাহলে প্রাকৃতিক ভাবে সেই ডিজিজটা মানুষের শরীরে হয়ে যা যা পরিণতি হয় সেটাই হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি। এখন বিশ্লেষণ করে দেখা গিয়েছে ন্যাচারাল হিস্ট্রি দুইটা ভাগ আছে। একটা হচ্ছে পরিবেশের মধ্যে হয়, যেটাকে বলা হয়েছে প্রি প্যাথোজেনেসিস ফেজ, আর একটা মানুষের শরীরের ভিতরে হয়, যেটাকে বলা হচ্ছে প্যাথোজেনেসিস ফেজ। তো প্রি প্যাথোজেনেসিস ফেজ, আমি এই যে ডেঙ্গি ফিভারের উদাহরণ দিলাম, যেমন এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়াতে চারদিকে পানি জমে যাচ্ছে, আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার হচ্ছে, তো এখানে এডিস মস্কিটো বংশ বিস্তার করছে, অর্থাৎ ডেঙ্গির জীবাণুবাহী এডিস মশা এখন রেডি। এই যে সিচুয়েশনটা, এটা হচ্ছে প্রি প্যাথোজেনেসিস ফেজ। যখন ডেঙ্গি ভাইরাস বাহী মশা সুস্থ মানুষকে কামড় দিবে তখন তাহলে কি হবে, সুস্থ মানুষের শরীরে ডেঙ্গি ভাইরাস ঢুকলো, এই যে ঢুকলো তখন থেকে প্যাথোজেনেসিস ফেজ শুরু হলো। তখন ওই মানুষের শরীরের ভিতরে কি হবে, কিছুটা ইনকিউবেশন পিরিয়ড থাকবে, তারপরে প্রোড্রোমাল পিরিয়ড যাবে, ফেস্টিজিয়াম যাবে, কনভালেসেন্ট ডিফেকশন হয়ে তারপরে আলটিমেটলি হয় সে মারা যাবে, না হয় রিকভারি করবে, অথবা তার কিছু ক্রনিসিটি ডেভেলপ করবে বা ডিসেবিলিটি ডেভেলপ করবে। তাহলে এই যে ডিজিজের একটা কোর্স, এটাই হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি। এখন আমরা ডাক্তাররা কি করি, আমরা চিকিৎসক যারা ন্যাচারাল হিস্ট্রিটাকে পাল্টে দিই। একজন মানুষ কোভিড-19 হয়ে বা ডেঙ্গি হয়ে তার মরে যাওয়ার কথা, কিন্তু আমরা হয়ে ডিজিজ হওয়ার পরে, ডিটেকশনের পরে তাকে ওষুধ দিই, ফলে সে রিকভার্ড হয়, তার ডিসেবিলিটি বা ডেথটা আমরা প্রিভেন্ট করে দিচ্ছি। এটাই ডক্টরের কাজ, অর্থাৎ ন্যাচারাল হিস্ট্রিকে অল্টার করে দেওয়া। দিস ইজ দ্য ফাংশন অফ এ ফিজিশিয়ান। আর কিছু? থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ডিজিজ সাইকেলের যে হাতে আঁকা গ্রাফটা স্যার ওইটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আহ, এটা এটা কিছুই না, এটা হচ্ছে যে ডিজিজের শুরুটা হচ্ছে পয়েন্ট অফ এন্ট্রি, অর্থাৎ যখন কি বলে যে ডিজিজ এজেন্টটা কেবল শরীরের ভিতরে ঢুকলো, এটা হচ্ছে পয়েন্ট অফ এন্ট্রি। তো পয়েন্ট অফ এন্ট্রিতে গিয়ে কি হয়
দেখা যাচ্ছে যে আমার কিছু সময় লাগে ডিজিজের সাইন সিমটম এপিয়ার করতে। তো সাইন সিমটম এপিয়ার করা পর্যন্ত যে সময়, ইনভেশন থেকে সাইন সিমটম এপিয়ার করা পর্যন্ত, এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। জি তো স্যার। তারপরে ডিজিজের সাইন সিমটম, ভেগ সাইন সিমটম অর্থাৎ জেনারেল কিছু সাইন সিমটম, হেডেক, বডি এক, ফিভার, এগুলো প্রোড্রোমাল ফেজ, অর্থাৎ ডিজিজ আমি বুঝবো যে আমি অসুস্থ হচ্ছি। তারপরে ফেস্টিজিয়াম ফেজ, এখানে হচ্ছে ডিজিজের চূড়ান্ত অবস্থা, অর্থাৎ একজন মানুষ সর্বোচ্চ খারাপ লাগবে তার ওই রোগের কারণে, তার সাইন সিমটম গুলো পুরোপুরি থাকবে। তারপরে কি হবে, এক সময়ে আমাদের যে বডি ডিফেন্স মেকানিজম, সেটা আপার হ্যান্ড নিবে, সে ডিজিজকে প্রতিহত করা শুরু করবে, তখন ডিজিজ কন্ডিশনটা আবার ভালো হতে থাকবে, এটা হলো ডিফারভেশন স্টেজ। এক সময় আরো ভালো হবে, তার সাইন সিমটম দূর হয়ে যাবে, একদম সে বেটার ফিল করবে, সুস্থ অবস্থা, কিন্তু তার ভিতরে তখনও কিছু জীবাণু থেকে যাবে, এটা হচ্ছে কনভালেসেন্ট স্টেজ। তার উপরে একদম লাস্ট স্টেজে ডিফেকশন, অর্থাৎ সে পুরোপুরি ভালো হবে, ক্লিনিক্যালিও ভালো মনে হবে তার, এবং যখন সে ব্যাকটেরিওলজিক্যাল যদি টেস্ট করি তার ভিতরে কোনো জীবাণু থাকবে না। তাহলে এই যে ইনকিউবেশন পিরিয়ড, প্রোড্রোম, ফেস্টিজিয়াম, ডিফারভেসেন্ট, কনভালেসেন্ট স্টেজ এবং লাস্টলি ডিফেকশন বা টোটাল কিউর, এটাই হচ্ছে একটা ডিজিজ সাইকেল। এবং তোমরা এই ছবিটা এখন স্ন্যাপ নিয়ে নাও অথবা এটা এঁকে নাও, পরীক্ষা আসলে এটা এইভাবে এঁকে দিবে, তাহলে সুন্দর হবে ডিজিজ সাইকেলের। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লাস্টে কি বলেছো আমি বুঝতে পারিনি। স্যার এই যে ছয়টা হ্যাঁ, তোমার তোমার নেটওয়ার্ক বোধহয় প্রবলেম, আই ক্যান নট হিয়ার ইউ, ইউ ক্যান ট্রাই এগেইন। হ্যাঁ, যে কথা বলছিলে সে কি আছো লাইনে? না থাকলে অন্য কারো যদি কিছু বলার থাকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এপিডেমিওলজিক্যাল ট্রায়াড যদি আসে তাহলে কি শুধু যখন আমরা আঁকবো কোশ্চেন যদি আসে অ্যানসারে, তো আমরা কি এনভায়রনমেন্ট এজেন্ট আর হোস্ট লিখবো নাকি ফেভারেবল এজেন্ট তারপর হচ্ছে ফেভারেবল এনভায়রনমেন্ট ভিরুলেন্ট এজেন্ট এভাবে লিখবো লেখার সময়? ব্রেকেটে লিখে দিবে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, মেইন কথা ব্রেকেটে লিখে দিবে, এজেন্টের নিচে ভিরুলেন্ট, এনভায়রনমেন্টের নিচে সুইটেবল, আর হোস্টের নিচে সাসেপ্টেবল, ব্রেকেটে লিখে দিবে, দ্যাট উইল বি বেটার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মায়াজমেটিক থিওরি অফ ডিজিজটা কি নিয়েছিল? মায়াজমেটিক থিওরি দেখবা পার্কের মধ্যে আছে, এটা তোমার হোমওয়ার্ক থাকলো। এই যে পার্কের শুরুর অংশগুলো পড়বে, ওখানে অনেক ইন্টারেস্টিং কথা আছে। হিস্ট্রি অফ ইভলিউশন অফ ডিজিজ, হ্যাঁ, ওটা তোমরা সবারই পড়া থাকলো। আর অনেক মজার মজার কথা আছে যেগুলো আমি বলি নাই। অনেক ডিজিজ আছে দেখবার নাম হয়েছে, যেমন কালাজ্বর। কালাজ্বরের কেন নাম হয়েছে জানো? কালা মানে ব্ল্যাক, আজর মানে ফিভার। তো আগের দিনে কি হতো, কালাজ্বর হওয়ার পরে মানুষের শরীর যদি কালাজ্বর আনট্রিটেড থাকতো, তাহলে বডি এন্ড ট্রাঙ্ক ডার্কেনিং হতো, ব্ল্যাক হয়ে যেত। তো সেই জন্য এটার নাম হয়েছে কালাজ্বর। আবার ম্যালেরিয়া, মেল মানে ব্যাড, এরিয়া মানে এয়ার। প্রথমে যখন ম্যালেরিয়া রোগটা হয় ভারতবর্ষে, তখন মনে করা হতো যে খারাপ বাতাস লাগলে এই রোগটা হচ্ছে, তো সেই থেকে নাম হয়েছে ম্যালেরিয়া, এবং ওই নামটাই কিন্তু এখনো আছে। তো ম্যালেরিয়া মানে খারাপ বাতাস। এরকম অনেক কিছু কুসংস্কার প্রচলিত ছিল। আর কিছু না বললে শেষ করে দিই ক্লাস, হ্যাঁ? What about the foreigner students? How are you? Alhamdulillah, fine, sir. How are you, sir? Okay, I'm fine. You are in Bangladesh or you are from Bangladesh?
No, sir. I'm in Bangladesh, but I'm Pakistani. Pakistani. Okay. You are in Bagmara hostel. Yes, sir. Your building name is West Block or new building? West building, sir. West building. West building. What is the condition of your hostel now? Sir, condition is not Regarding quite good. regarding accommodation and food. No, accommodation is all right, but the building condition is not good. Oh. Okay. So I'm ending the class. Thank you for today. Thank you, sir. Welcome.